আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। নির্বাচনে প্রচারে জমজমাট সারা দেশ। তবে আসন্ন ভোটে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠাবে না, শুধু প্রতিনিধি পাঠিয়ে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় ও আনুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে দেশটির সিনেটে পেশ করবে দূতাবাস। নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের পর এ কথা জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে কারো পক্ষ নয়, জনগণের নির্বাচিত সরকারের পাশেই থাকবে তার দেশ। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। গণঅভ্যুত্থান পরবর্তী বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় সবার চোখ এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে। এর সার্বিক পরিস্থিতি জানতে বুধবার প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকারের পাশে থাকবে দেশটি। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়। জনগণের নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। বৈঠকের নানা বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ। জানান, নির্বাচনটি অনানুষ্ঠানিকভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন, বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স। ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি, ওনারা এটাকে সিনেটে বোধহয় রিপোর্ট করবেন। মার্কিন রাষ্ট্রদূত পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি কষ্টসাধ্য ও জটিল উল্লেখ করেন বলেও জানান ইসি সচিব। যেটা বলেছেন যে এটা একটা কষ্টসাধ্য একটা ব্যাপার। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় দিনভর ব্যস্ত সময় পার করছেন সব দলের প্রার্থীরা। উস্কানিমূলক কার্যক্রম করে নির্বাচন বানচালের অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। মিরপুরে পথসভায় অংশ নিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শোষণ নয়, জনগণকে স্বস্তি দিতে চায় জামাত। এদিকে রাজনৈতিক সহাবস্থানের জায়গা কমে আসছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত আলোয়ান খানের রিপোর্টে। নির্বাচনের প্রচারে নিজ আসনের পুরো এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে আলোচনায় রয়েছেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনী প্রচারণায় মতিঝিল থেকে শুরু করে ইত্তেফাক মোড়, গুলিস্তান, প্রেস ক্লাব হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে তার মিছিল শেষ হয়। নির্বাচন বানচালের চক্রান্ত চলছে জানিয়ে মির্জা আব্বাস সবাইকে সতর্ক থাকতে বলেন। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। কোন রকম চক্রান্তের ফাঁদে পা দেবেন না। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মিরপুর ১৩ ও মিরপুর ১০-এ গণসংযোগে বলেন, জনগণকে স্বস্তি দিতে চায় জামায়াত। ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পক্ষে আপনাদের সরকার গঠনের ভোট। আমরা কথা দিচ্ছি, আপনাদের ভোটের আমানতের, দায়িত্বের, আস্থার ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বশক্তি দিয়ে প্রতিদান দিয়ে যাব ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক সহাবস্থানের জায়গা কমে এসেছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের মাধ্যমে সংবিধান থেকে শুরু করে দেশের অনেকগুলো সংস্কার প্রস্তাবনা এসেছে। আমরা এই ১১ দলীয় জোট যদি সরকারের গঠন করতে পারি, ইনশাআল্লাহ আমরা সেগুলোর বাস্তবায়ন করব। ঢাকা ১১ আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম সাতারকুলে গার্মেন্টস শ্রমিক ও এলাকাবাসীদের সঙ্গে কুশল বিনিময় করে মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দেন। আমরা মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত এবং এলাকায় ইফটিজিং বন্ধ করতে হলে সবগুলি এলাকা সিসিটিভির আওতায় আনবো। ঢাকা ৭ আসনের বিভিন্ন নির্বাচনী এলাকায় গণসংযোগে এসে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান। জনগণ আমার কাছে একটাই প্রত্যাশা করছে, তাদের গ্যাসের অনেক সমস্যা। আমি তাদেরকে আশ্বাস দিয়েছি, ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমার দল যদি সরকার গঠন করে, আমি প্রথম কাজটি হবে গ্যাসকে সমাধান করা এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া। ভোট যুদ্ধে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও, তবে ভোটাররা সহিংসতা ছাড়া সুষ্ঠু ভোটের আশা করছেন। আলোয়ান খান, আরটিভি, ঢাকা।
তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমান ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। গত 15 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এর আগে আমাদের এমপি দেশে করছি 15 বছর আগে, মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারি নাই, তাই না? সব ভোট নিয়ে গেছে ওরা, তারা হাসিনার লোকেরা, তাই না? অথবা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। এবার একটা সঠিক ভোট হবে বলে আশা করতেছি আমরা। যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে। আসন্ন নির্বাচনে বড় ধরনের শঙ্কা না থাকলেও ঝুঁকি থাকছে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন, ভারত বাংলাদেশের মানুষের সাথে নয়, সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে একটি গোষ্ঠীর সাথে, যা দীর্ঘমেয়াদে সংকট তৈরি করতে পারে। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসাত আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনে নির্বিঘ্ন করতে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ঠেকাতে হবে। নির্বাচনী সহিংসতা রোধে মত পার্থক্য যাতে মতবিরোধে না গড়ায়, সেদিকে রাজনৈতিক দলগুলোকে খেয়াল রাখতে হবে বলেও মনে করেন তারা। বিকেলে এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানের সময় ব্যাপক আকারে অবৈধ অস্ত্র বিতরণ করা হয়েছে, সেগুলো উদ্ধার করা যায়নি, এটা একটা হুমকি হিসেবে উপস্থিত আছে। পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে এই উস্কানিগুলো আসছে পার্শ্ববর্তী ভারত থেকে, যেখানে পলাতক ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা অবস্থান করছেন। জাতীয় নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে যে অবৈধ অস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বা বৈধ অস্ত্রের যাতে অবৈধ ব্যবহার না হয়, সে কারণে সরকার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই সচেষ্ট থাকবেন। পতিত স্বৈরাচার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিভিন্নভাবে জনগণের মাঝে ভোট নিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, নির্বাচন একটি দেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়, অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত দেওয়ার সুযোগ নেই। আমি যতটুকু জানি ভোটের পরিবেশ নষ্ট করার যে আওয়ামী লীগ চেষ্টা করেনি, তা তো ঠিক কথা না। পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি কোনো রকম চেষ্টা করে, সেটা প্রতিহত করার জন্য সরকার প্রস্তুত আছে, প্রয়োজনে প্রস্তুতি আমরা বাড়াবো। নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয়, সেইখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত তো দেওয়ার সুযোগ রাখে না। 22 বছর পর আগামীকাল রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এ সফর ঘিরে জেলা জুড়ে বইছে খুশির আমেজ। দলের শীর্ষ নেতাকে বরণেও প্রস্তুত স্থানীয় নেতাকর্মীরা। জনসভার জন্য প্রস্তুত হচ্ছে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান। রাজশাহীর জনসভা শেষে বিকেলে নওগাঁও একটি সমাবেশ করে বগুড়ায় যাবেন তারেক রহমান। রাজশাহী থেকে আমির ফয়সালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশ জুড়ে জনসমাবেশ ও গণসংযোগ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতাকর্মী আর প্রার্থীদের চাঙ্গা করতে এবার রাজশাহী সহ উত্তরাঞ্চলে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী পৌঁছে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে উৎসবের আমেজ বইছে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। সমাবেশ থেকে কি দিক নির্দেশনা আসে তারই অপেক্ষায় সবাই। বিএনপি নেতাকর্মী, অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগণ উৎসুক জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে রাজশাহীতে জনস্রোতে বরণ করার জন্য। বিজয় উল্লাস করবো যে আমাদের নেতা আমাদের এই জন্মভূমিতে ফিরে আসছে। এরই মধ্যে সমাবেশস্থল পরিদর্শন করেছেন দলটির সিনিয়র নেতারা। তারেকের এ সফর রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের 13টি আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনমত তৈরি করবে বলে মনে করছেন নেতারা। রাজশাহীর 70 বছরের ইতিহাসে সর্ববৃহৎ একটি জনমত আমাদের
চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। বিএনপির কাছে মানুষের প্রত্যাশা সবসময় বেঁচে ছিল, এটাকে ধারণ করে এবং ফ্যাসিজমের সময় যে সমস্ত অপকর্মগুলো হয়েছে, দুর্নীতি হয়েছে, যে খারাপ কাজ হয়েছে, সব কিছুকে আমরা মুছে ফেলতে চাই। রাজশাহী সমাবেশ শেষ করে বৃহস্পতিবার বিকেলে নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সুলাইমান কবির, RTV। নির্বাচনী সমাবেশে অংশ নিতে শুক্রবার কুমিল্লা যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার এ সফরকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর জামায়াতের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে বলে জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী 30 জানুয়ারি সন্ধ্যা 6টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। নেতারা আশা প্রকাশ করেছেন এই সমাবেশে কুমিল্লা মহানগর সহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে। জাতীয় পার্টির জাফর অংশের মহাসচিব ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন কুষ্টিয়া 2 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে সমর্থন দিয়েছেন। কুষ্টিয়ার মিরপুর আর্ক সেন্টারে আয়োজিত বেগম খালেদা জিয়া দোয়া মাহফিল দলের কয়েক শত নেতাকর্মী নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রতি সমর্থন ঘোষণা করেন। এ সময় রাগিব রউফ চৌধুরী বলেন, এই জোট ঠিক রেখে বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, এতে ধানের শীষের সফলতাও আসবে। আজকে তিনি যে অবস্থান ব্যক্ত করেছেন তার দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং তিনি আমাদেরকে একসাথে কাজ করার সমর্থন করেছেন। আমি বিশ্বাস করি বিএনপি ঐক্যবদ্ধ জোট হিসাবে নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে যে কাজ করার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যতটুকু বাকি ছিল তা আজকে সম্পন্ন হলো। বিএনপির প্রয়াত চেয়ারম্যান তার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালন করেছে ভারতের রাজ্যসভা। বুধবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তার জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয় দেশটির সংসদে। এরপর তিনি সহ রাজ্যসভার সাবেক 2 সদস্যের মৃত্যুতে শোক জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অধিবেশনে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। 30 ডিসেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। देश ने अपने एक्शन से इसके प्रेरणादायक उदाहरण भी पेश किए हैं। लैटिन अमेरिका, साउथ ईस्ट एशिया, पैसिफिक। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কূটনীতিকদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা জানান। বলেন, তাদের নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটেনি। ভারতও এখন পর্যন্ত কোনো উদ্বেগের কথা জানায়নি। ভারত থেকে কোনো সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করতে আসতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভিসার ব্যবস্থা করবে বলেও জানান তিনি। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভারত কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন কোনো বিপদে আছে। আমার তো মনে হচ্ছে না। নিরাপত্তাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে কারণে আসলে এই ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার আছে। মারা গেছে চট্টগ্রামের রাউজানে নলকূপের গর্তে পড়ে যাওয়া 3 বছরের শিশু মেজবাউদ্দিন। বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামের একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায় সে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 4 ঘণ্টার চেষ্টায় অবচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে। উদ্ধারের পর রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে সরকারি প্রকল্পের আওতায় স্থানটি খনন করা হলেও নলকূপ না বসিয়ে অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়। রাজধানীর উত্তরায় কাঁচা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা 6:15টার দিকে তার নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল 5:30টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা 5:38 অগ্নিকাণ্ডের খবর পায় তারা। উত্তরার 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচা বাজারে এই আগুন লাগে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। মালিকের রমজান মেরো বারবার বলা হয়েছে যে ভাই আপনি মিস্ত্রিকে বলে যে একটু
সাইবে রেখে যিনি কাজগুলা করেন, কারণ এখানে পর্দার মার্কেট, এবার বেডিং জগৎ আছে, ফার্নিচার আছে, এটা লাখ লাখ টাকার মাল। এখানে বলার পরও তাদের কানে ঠিকমতো পানি আসে নাই। আপনারা কাজ শেষ করেন, তারপর আপনার দোকানটা চালু করেন, কিন্তু উনি শোনে নাই। উনি ওই যে 1 মাসে উনি ভাড়া পাইব, এটার জন্য উনি এই দোকানও চালু রাখছে, আবার কাজও চালু রাখছে। আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ হয় বুধবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এ মামলায় এদিন দ্বিতীয় সাক্ষী গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল। এর আগে র্যাবের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে 1 ফেব্রুয়ারির দিন নির্ধারণ করে এই একই ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানী যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষে শুনানি হয়। আসামি পক্ষে শুনানি 2 ফেব্রুয়ারি। এছাড়া এ ট্রাইব্যুনালে আরও একটি নতুন মামলার বিচারিক কার্যক্রম হয়। প্লাস্টিক শিল্পের উন্নয়নে নীতি সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছে শিল্প উদ্যোক্তারা। পোশাক শিল্পের তুলনায় প্লাস্টিক শিল্পের সম্ভাবনা কম নয় মন্তব্য করে বিষয়টি বিবেচনায় এই খাতকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর বলে জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আন্তর্জাতিক প্লাস্টিক প্যাকেজিং ও প্রিন্টিং শিল্প মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাংলাদেশে প্লাস্টিক শিল্প অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। দ্রুত বর্ধনশীল রপ্তানি বাণিজ্যের মাধ্যমে অর্থনীতিতে বড় অবদান রাখছে এই খাতটি। বর্তমানে বছরে প্রায় 40,000 কোটি টাকার অভ্যন্তরীণ বাজার এবং বিশ্বে গড়ে 50 কেজি ব্যবহার হলেও বাংলাদেশে প্লাস্টিক ব্যবহারের গড় হচ্ছে 5 থেকে 7 কেজি। এমন সম্ভাবনার দিক মাথায় রেখে রাজধানীতে শুরু হলো আন্তর্জাতিক প্লাস্টিক প্যাকেজিং এবং প্রিন্টিং শিল্প মেলা। এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় বক্তারা এ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। আমার একটা ফ্যাক্টরিতে আমি ইলেকট্রিসিটি লাইন নিয়েছি আরবি থেকে, আমি ওখানে স্ট্যান্ড বাই জেনারেটর বসেছি, আমি তিতাস গ্যাস থেকে আমরা ক্যাপটিভ পাওয়ারের জেনারেটর নিয়ে ক্যাপটিভ পাওয়ার বসেছি, এরপরে সোলার বসেছি, এখন অনেক ফ্যাক্টরি এলপিজি স্টেশন পর্যন্ত বসেছে। বাণিজ্য সচিব বলছেন, উদীয়মান এই শিল্পের অগ্রগতিতে সরকার সব ধরনের সহায়তা দেবে। আমরা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংকে এবছরের বর্ষপূর্ণ ঘোষণা করেছি। তাদের কাছ থেকে প্রস্তাব চেয়েছি, প্রস্তাবটা হয়তো আরও 5-7 দিনের মধ্যে পেয়ে যাব। পেয়ে গেলে আমরা একটা রোডম্যাপ করব। রাজধানীর আইসিপি সেন্টারে শুরু হওয়া 3 দিনব্যাপী এই মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দেশের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ উন্নয়নে জোর দিয়েছে। আখাউড়া আগরতলা ডুয়েল গেজ সংযোগ প্রকল্প সহ বিভিন্ন চলমান রেল প্রকল্প দ্রুত শেষ করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণে বাংলাদেশ অংশের ব্যয় 9,14,62,953 টাকা বাড়ানো হয়েছে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট অঞ্চলের রেলপথ উন্নয়নেও কাজ করা হয়েছে। এতে দেশের ভেতরে রেল যোগাযোগ হবে আরও দ্রুত, নিরাপদ ও আধুনিক। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানে আগের বারের চেয়েও বড় হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, ইরান যদি হামলা আটকাতে চায় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হবে। একই সঙ্গে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না তেহরান। এরই মধ্যে ইরানের দিকে আরেকটি নৌবহর যাচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে হামলার কারণে যুদ্ধ বাঁধলে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে গতকাল নিজেদের আকাশ সীমা বন্ধ করেছে ইরান। সেই সঙ্গে হরমুজ প্রণালী ও তার আশপাশে লাইভ ফায়ার মহড়া করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এছাড়া ইরানে হামলা করতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব।
নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্ব টিকিট কাটল বাংলাদেশ। মূলত এই জয়ের পর নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারে নিশ্চিত হয় বিশ্ব আসরে খেলা। এদিন বাংলাদেশের 166 রানের টার্গেটে খেলতে নেমে মারুফা, ঋতুমণি ও স্বর্ণা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে 126 রানেই গুটিয়ে যায় থাই মেয়েরা। এর আগে কাঠমান্ডুর মূল পানিতে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম 2 ওভারেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে সুবহানা মুস্তারি ও জুরাইয়া ফেরদৌসের 110 রানের পার্টনারশিপ বিপদমুক্ত করে টাইগ্রেসরা। সর্বোচ্চ 60 রান করেন সুবহানা, জুরাইয়ার ব্যাট থেকে আসে 56 রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত 8 উইকেট 165 রানে থামে বাংলাদেশের ইনিংস। Class. A beautiful cricket shot. Needs to convert. Oh, what a দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচনে এবারের পর্বে আমি শাহাদুজ্জামান আছি আপনাদের সাথে। ঘনিয়ে এসেছে জাতীয় সংসদ নির্বাচন, জমে উঠেছে এর সমালোচনা এবং আলোচনা। এ নিয়ে নির্বাচনী আড্ডায় আমি উপস্থিত হয়েছি বগুড়া 5 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিগত সরকার যখন নির্বাচন হয়েছে দিনে ভোট রাখতে হয়েছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয় নাই। যদি সুষ্ঠু পরিবেশে ভোট হয় অবশ্যই আমরা সেন্টারে যা ভোট দেবো। আমরা এবার যোগ্য প্রার্থী বেছে নেব। আমরা আশা করব যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা ক্ষমতাকে নিজের মনে করবেন না। যমুনা নদীর ভাঙ্গন রোধ, নদী শাসন ব্যবস্থা, পাশাপাশি ধুনট উপজেলার অন্যান্য যে নদীগুলো রয়েছে এই নদীগুলো মৃতপ্রায়। এই নদীগুলো খনন করে আমরা যদি নদীগুলোকে প্রাণ দিতে পারি তাহলে এলাকার উন্নয়নকে আমরা আগায় নিতে পারবো। এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করবে সেই প্রার্থীকেই আমি বেছে নিতে চাই। তাদের দ্বারাই জাতি এবং দেশ শান্তি থাকবে, দেশের রাস্তাঘাট, দেশের উন্নয়ন যারা করবে এমন যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দেব। বিগত নির্বাচনের সময় আমরা দেখছি যে ভোট হওয়ার আগেই মামলা হামলা দিয়ে বিদলকে মাঠছাড়া করা হয়েছে। এবার সে সমন্বয় পর্যন্ত তৈরি হয় নাই, ইনশাআল্লাহ হবেও না। যে ভোট কিনতে মানুষ সুষ্ঠুভাবে যাবে এবং ভোট দিতে পারবে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।